তোর এত বড় সাহস, তুই এই আদ্রিয়ান চৌধুরীর সাথে বেড শেয়ার করতে চাস? রক্তরঞ্জিত লাভার মতো অক্ষি যুগল নিক্ষেপ করে আছে এক সুন্দরী রমণীর দিকে, যে কিছুক্ষণ আগেই তার সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষের সাথে এক রাত কাটাতে চেয়েছিল, আর তার জন্যই সেই সুপুরুষটির হাতের দাবাং মার্কা চর খেল। এখনো দাঁড়িয়ে আছিস কেন? দূর হ চোখের সামনে থেকে। যদি আরেকবার আমার চোখের সামনে পড়িস, ওই দিন তোর শেষ দিন হবে। সেই বিষয়ে তোকে বলতে হবে না নিশ্চয়ই? দাঁতের সাথে দাঁত চেপে কথাটি বলার সময় প্যান্টের পকেট থেকে চকচক করা কালো জিনিসটা বের করতে করতে বলে, সেই জিনিসটা পরিলক্ষিত হতেই মেয়েটির ভয়ে হাঁটু কাঁপতে থাকে। মনে হয় এখনই জ্ঞান হারাবে। আশাফ, আশাফ! ডাকতে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো কোট পরা একটি ছেলে তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করলো, যে আদ্রিয়ান চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইয়েস স্যার। একটু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কারণ ঢোকার সাথে সাথে তার স্যারের ওই রক্তরঞ্জিত চোখগুলো এক পলক দেখেছিল, যার জন্যই তার বুকের বাম পাশে ওই ছোট্ট হৃৎপিণ্ডটা ধুপধুপ করে অতি অস্বাভাবিক মাত্রায় বিট করছে। একইভাবে এই অল্প সময়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তুমি আমার সাথে এই পজিশনে কাজ করো কতদিন? হিসিয়ে বলল। স্যারের কথা শুনে সামান্য ঢোক গেল। জি স্যার, বিগত 6 বছর ধরে স্যার। হালকা কাঁপতে কাঁপতে বলল আসাফ। তাহলে তুমি কেন এই প্রস্টিটিউটকে ঢুকালে? তুমি কি জানো না যে এই সব নারীদেরকে আমি ঘৃণা করি? বলো, ড্যাম ইট! চিৎকার করে একটা বিকট আওয়াজ করলো। আসাফ ভাবছে হয়তো মেয়েটি আজকে কেল্লা পথে। কেন যে এই মেয়ে এত বেহায়া, এত বলার পরও আমাদের চোখে ফাঁকি দিয়ে রুমে প্রবেশ করলো। মাইরে, দম আছে বলতে হবে। এখন বোঝো বাছা ধন, কত গমে কত আটা। কিন্তু সামনে চোখ তুলে দেখে মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মেয়েটির পেছনের ফুলদানিটা খণ্ড বিখণ্ড হয়ে আছে। এমন হাবার মতো তাকিয়ে আছো কেন? এই আবর্জনাটাকে নিয়ে যাও চোখের সামনে থেকে। বলে সে ওয়াশরুমে ঢুকে পড়ল। আর এদিকে আসাফ তাড়াতাড়ি দুজন গার্ডকে ডেকে এনে মেয়েটিকে নিয়ে গেল। তারপর রুমটি হোটেল স্টাফকে দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দিল। তারপর তার স্যারের জন্য ব্ল্যাক কফি আনতে গেল, কারণ সে জানে তার স্যারের এখন ওইটা দরকার হবে। ওইদিকে ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে তার নিচে এক বলিষ্ঠ পুরুষ দাঁড়িয়েছে, যার চুলের উপরিভাগ থেকে ঝরঝরিয়ে পানির বিন্দু বিন্দু পানি কণাগুলো গড়িয়ে গড়িয়ে পুরো শরীরটাকে শীতল করার তাগিদা দিচ্ছে। কিন্তু এই বলিষ্ঠ পুরুষটির চোখে আক্রোশ, যেন সব ধ্বংস করে দিবে। চোখের ওই কালো খয়ের মধ্যে সাদা অংশগুলো যখন রক্তরঞ্জিত হয়ে, তখন এই চোখের দিকে তাকালেই মনে হয় প্রলয় সৃষ্টি হয়। এমনিতেই আজ একটি মানব পাচার বিরোধী গ্যাংকে অনেক পরিকল্পনা করে ধরতে সক্ষম হলেও মেইন লিডারকে ধরতে সক্ষম হয়নি। তার উপর এই উটকো ঝামেলা, রাগে মাথা ফেটে যাচ্ছে। প্রায় 45 মিনিট পর একটি সাদা টাওয়েল পরে আদ্রিয়ান বের হলো। সামনে আসাফ কফি হাতে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে আদ্রিয়ান কফি মগটি নিয়ে চুমুক দিতে দিতে বিশাল বড় থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে লন্ডনের এক কোলাহলহীন রাস্তা দেখছে, আর ক্ষণে ক্ষণে কফিটির তিক্তময় স্বাদ উপভোগ করছে। আদ্রিয়ান চৌধুরী, যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যার কথা শুনলে সবাই ভয়ে কাঁপে। সাথে টপ 5-এর মধ্যে একজন সফল বিজনেসম্যান। তার বাবা মা ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর সে তার দাদির কাছে মানুষ হয়। তার এক ফুফিও আছে, তিনি তার পরিবারকে নিয়ে ফ্রান্সে সেটেল। আদ্রিয়ান এক ঘনিষ্ঠ 6 ফুট 2 ইঞ্চি চাঁদের মতো গায়ের রং দেখতে 29 বছরের এক সুপুরুষ। রেশম কালো সিল্কি ছোট ছোট চুলগুলো যেন তাকে আরো বেশি আকর্ষণ করে। তার বিশেষত্ব, তার চোখ কালো খয়েরি। চোখে যেমন প্রেমে পড়বে, তেমনই তার সেই চোখই তার বিনাশ ঘটবে। আদ্রিয়ান গ্যাংটিকে ধরতে লন্ডনে এসেছিল, আর তার বিজনেসের কয়েকটা অফিস লন্ডনে আছে, আর মেইন বিজনেস তার বাংলাদেশেই। সে তার দাদিকে অনেকবার বলেছিল লন্ডনেই সেটেল হয়ে যাওয়ার কথা, কিন্তু তার দাদি নিজের জন্মস্থান ছেড়ে আসতে চায়নি, যার জন্য সেও আর লন্ডনে সেটেল হতে পারেনি। কিন্তু তার বেশিরভাগ কাজেই লন্ডনে আসতে হয়। এখন সে তার লন্ডনের বিলাসবহুল দোতলা বাড়িটিতে আছে। কালকে সে বাংলাদেশ রওনা দিবে। আপাতত তার কাজ এইখানেই সমাপ্তি। কফিটি খেয়ে সে ল্যাপটপ নিয়ে নিজের কিছু কাজ করছে। কাজ করতে করতে প্রায় 3টার দিকে সে ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় তার ফ্লাইট। রৌদ্রতাপ সময়ে গাড়ির যানজটে মানুষের অবস্থা কাহিল। কেউ ছুটছে অফিসে, কেউ স্কুলে, কেউ আবার অন্যত্র। গরমে অতিষ্ঠ অবস্থা সবারই যেন সূর্যমামা তাদেরকে ভস্য করার উদ্বেগ নিয়েছে। কি এক যা তা অবস্থা। তেমনই রৌদ্রের উত্তাপে এক কলেজে পড়া কিশোরী তার বেস্টির সাথে কথা বলে বলে রাস্তার চত্বরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বিভিন্ন আলাপের অন্তরালে তার হাসির ঝংকার তুলছে ক্ষণে ক্ষণে। সাথে যোগ হচ্ছে তার সামনের পড়ে থাকা ছোট ছোট চুলগুলো, যা বারবার বিরক্ত করছে তাকে।
কিন্তু তার পাশের বেস্টই গাল ফুলিয়ে তার সাথে হাঁটছে। ইস মেঘু, কত দেরি হয়ে গেল রিয়াজ, তাড়াতাড়ি চল, আর মাত্র 10 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার। হ্যাঁ রে তন্নি, আজকে একটা রিক্সাও পাচ্ছি না, সময় কিছুই পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা হয়েছে, তাড়াতাড়ি চল। ক্লাস শুরু হওয়ার 3 মিনিট আগে তারা ক্লাসে প্রবেশ করলো। এরপর কলেজ শেষ করে তারা নিজেদের বাড়িতে রওনা দিল। একই পথে তাদের বাড়ি হওয়ায় তারা একটি রিক্সা নিয়ে চলে গেল। আগে তন্নি নামলো, তারপরে 2 মিনিট পর মেঘা নামলো। মেঘা বাসে এসে গোসল করে, উজু করে নামাজ পড়ে নিল। তারপর দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়লো। ভাত ঘুম দেওয়ার জন্য বিকেলে 2টা টিউশনি করায়। তাহমিনা আক্তার মেঘা, মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। বাবা আলতাফ মাহমুদকে নিয়েই তার দুনিয়া। বাবা একটি কোম্পানিতে সাধারণ কর্মকর্তা পদে অধ্যয়ন আছেন। মেঘা দেখতে খুবই মায়াবী। তার গায়ের রং হলুদ ফর্সা, 5 ফুট 3 ইঞ্চি, হাঁটু পর্যন্ত তার চুল, হালকা কোকড়ানো, বেশ ঘন। বাবা প্রতিদিন তার চুলের যত্ন নেয়, চোখগুলো টানা টানা। তার বিশেষত্ব জোড়া বুড়ো, আর হাসলে বাম গালে একটা টোল পড়ে। কিছুদিন পর 18 বছরে পড়বে। ইন্টার 2য় বর্ষের ছাত্রী। বাবার আদরের বিড়াল ছানা, একদম শান্তশিষ্ট নরম স্বভাবের মেয়ে। বিকেল 4টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা নর্মাল নীল সাদা রঙের 3 পিস পরে চুলগুলো স্টিকের সাহায্যে মোটামুটিভাবে বেঁধে নিল। তারপর ওড়না মাথায় ভালোভাবে দিয়ে টিউশনের জন্য বের হলো। বাসা থেকে 10 মিনিট সময় লাগে একটাতে যেতে, আর একটাতে সেই জায়গা থেকে 10 মিনিট। বাসায় আসতে আসতে 7টা বেজে যায়। তার বাবা তাকে নিয়ে আসে। তার বাবার অফিসের ছুটি হয় 6টায়। মেঘা টিউশন থেকে বের হলে বাবাকে ফোন করে জানিয়ে দেয়। তারপর বাবা নিয়ে যায়। আসলে তার বাবা তাকে টিউশন করতে বারণ করেছে, কিন্তু একা বাবার পক্ষে তো এত কিছু সম্ভব না, তাই বাবাকে সাহায্য করার ক্ষুদ্র প্রয়াস। বাবাকে অনেক বুঝিয়ে টিউশন করাচ্ছে। পরদিন সকালে আদ্রিয়ান আসাফ বাংলাদেশে আসার জন্য ফ্লাইটে ওঠে, আর সাথে প্রায় 50 জনের মতো গার্ড। এটা ওদের নিজস্ব পার্সোনাল প্ল্যান। কলেজে মেঘা আর তন্নি 3 তলা থেকে নামছিল, তখন একটি ছেলে ডেকে ওঠে মেঘা নাম নিয়ে। মেঘা ভয়ে তন্নির হাতটা চেপে ধরে। তন্নিও বিরক্ত হয় ছেলেটার আশাতে। কেমন আছো মেঘা? মেঘা তন্নির হাত চেপে খানিকটা ভয়ে ভয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? ভালো আর থাকতে দিলে কই, তোমার আশায় বসে থাকি। কখনো একটু তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এত ভয় পাও কেন? আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আসি ভাইয়া। বলেই তন্নির হাত ধরে মেঘা দ্রুত নিচে নেমে গেটের দিকে চলে গেল। তারপর রিক্সা নিয়ে নিজেদের গন্তব্যে চলে গেল, আর রেখে গেল অদম্য এক প্রেমিককে। মেঘাদের কলেজেই ভার্সিটি 11-এ অনার্স 4র্থ বর্ষে পড়ছে, নাম প্রান্ত, যে মেঘাকে প্রথম দেখেই নিজের সুপ্ত অনুভূতি জাগত করেছিল, যার সাথে একটু কথা বলতে প্রতিদিন ছটফট করে। অনেকদিন পর আবার মেঘার সাথে কথা বলতে পারলো, যদিও স্বল্প সময়, তবুও কথা বলার প্রবল তৃষ্ণা তো মিটল। কথাই আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। কি করছে আমার মামুনিটা? রাতে আলতাফ মেয়ের ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই তো আব্বু পড়ছিলাম। আচ্ছা, তেল আর চিরুনিটা নিয়ে আসো তো মামুনি। মেঘা ড্রেসিং টেবিল থেকে সেগুলো নিয়ে এসে বসলো। তারপর তার আব্বুর সাথে গল্প জুড়ে দিল, সারাদিন কি করলো না করলো। অবশ্য প্রান্তর কথাটা চেপে গেল, অযথা না হয় আব্বু চিন্তা করবে। তার আব্বুও তার মেয়ের কথা শুনতে শুনতে সুন্দর করে মাথা তেল দিয়ে চুলগুলো বেনি করে দিল। একদম মায়ের মতো চুলগুলো হয়েছে। মেহেরুরও এমন চলছিল, মেয়েটাও তার মায়ের কার্বন কপি। দেখেছো মেহেরু, আমাদের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। একদম তোমার মতো হয়েছে গো, তোমার মতো বড্ড নরম স্বভাবের। ওর জন্য খুব চিন্তা হয়, যদি আমি কখনো না থাকি তাহলে ওর যত্ন কে নিবে? মেয়েটা যে একদম ফুলের মতো। হে রব, তুমি আমার এই ফুলটার জন্য তাকে আগলে রাখার কাউকে পাঠিয়ে দিও। বলেই মেয়ের চুলের বেনুনি গাঁথা শেষ করতলা, তার পর মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই মেঘা ঘুমিয়ে পড়ল। তারপর কপালে চুমো দিয়ে গায়ে চাদর জড়িয়ে দিয়ে তার আব্বু রুমের দরজা টেনে বেরিয়ে নিজের ঘরে গেল। 6 দিন হলো আদ্রিয়ান বাংলাদেশে এসেছে। ঢাকায় তাদের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি অবস্থিত, যা চৌধুরী ম্যানশন হিসেবে আখ্যায়িত। এই বাড়িটিতে তার দাদি থাকে, তার সাথে রয়েছে প্রায় 6 থেকে 7 জনের মতো কাজের লোক, আর নিজেদের সেফটি অনুযায়ী গার্ড দ্বারা আবৃত। ব্যস্ত শহরের মধ্যে 5টা গাড়ি একে একে চলছে। মজার বিষয় হচ্ছে সব গাড়ি ব্ল্যাক। এর মধ্যে একটি গাড়ি সব থেকে বিলাসবহুল, যার ভেতরে রয়েছে গম্ভীর এক বলিষ্ঠ সুপুরুষ, যে তার বড় বড় আঙ্গুলগুলো খুবই ব্যস্তভাবে চালনা করেছিলেন। তার অফিস নিয়ন্ত্রিত ল্যাপটপে এমনভাবে কাজ করছিলেন যেন বাহিরে কিছুতেই তার যায় আসে না। সাথে মুখটা অবিরাম চলতেই আছে ইংলিশ কনভারসেশনের মাধ্যমে।
যা তার কানের ওই ছোট্ট যন্ত্রের দ্বারা আদান প্রদান করছে। কিছুক্ষণ পর তার ভিডিও মিটিং শেষ হয় আর সে খেয়াল করে গাড়িটি স্থির হয়ে আছে, বুঝতে পারে সে জ্যামে আটকে রয়েছে। এটার জন্যই তার এই শহরটি বড্ড অপছন্দের। মুখ দিয়ে উফ জাতীয় শব্দ বের করলো, তারপর বাতাস আসার জন্য সে গাড়ির জানালাটা খুলে দিল, তারপর ফোন টাইপিং করতে থাকলো। হঠাৎ বাতাসের কলরবের মতো এক মিষ্টি হাসির রেখা শোনা যাচ্ছে, যা হঠাৎ করে মনের মধ্যে সূক্ষ্ম অনুভূতির জাগরণ করছে। মনে হচ্ছে এই হাসির অধিকারিণী খুব নিখুঁতভাবে তাকে ক্ষতবিক্ষত করার ক্ষমতা রাখে। মনে এক অদ্ভুত আসক্তি সৃষ্টির দোলা জাগিয়ে দিচ্ছে মনে। অনেকক্ষণ আগেই ফোনের মধ্যে হাতের আঙ্গুলগুলির কাজ স্থির হয়ে গিয়েছিল। আস্তে আস্তে ফোনের থেকে দৃষ্টি সরিয়ে তার বাম পাশের কলেজের বিপরীত পাশে ফুচকা স্টলের পাশেই দুই কিশোরী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে ফুচকা খাচ্ছিল। আর সেখান থেকে আওয়াজটা প্রতিধ্বনিত হচ্ছে বারে বারে, ঘুমটা দেওয়া রমণী তার পাশে দাঁড়িয়ে থাকা রমণীর সাথে কথা বলছে আর হাসছে। খানিকক্ষণ পর পর যখন ফুচকা মুখে দিচ্ছে তখন মুখের বিকৃতি এমন করছে যেন এটা পৃথিবীর সব থেকে বেস্ট ডিশ। আর এইদিকে মুগ্ধতার চোখে তাকিয়েছে যেন হাজার বছরে দেখা তৃষ্ণা মেটাচ্ছে। লাল সাদা কম্বিনেশনে একটি সাধারণ থ্রি পিস পরে আছে, কিন্তু সাধারণের চেয়েও যেন অসাধারণ লাগছে এই স্নিগ্ধ পরীকে। তার হাসির অন্তরালে নিজের ঠোঁটেও স্নিগ্ধ হাসির আমেজ দেখা যাচ্ছে, যেন সবকিছু সেখানেই থেমে গেছে। আশাপ তার স্যারকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে গাড়ির মিরর থেকে, কিন্তু যখন দেখলো তার স্যারের হালকা হাসির রেখা তখন সে যেন চরম আশ্চর্য হয়ে গেল। যেই স্যারকে কখন তার দাদিকে ছাড়া হাসতে দেখেনি সে নাকি একা একা হাসছে, কেমন যেন তার তালগোল পাকিয়ে যাচ্ছে। স্যারকে কি কোনো ভূতে ধরলো নাকি? এমনিতেই দিনকাল ভালো না, তার এক দূর সম্পর্কের ভাইয়ের বউকে নাকি জিনে ভর করছিল। সে নাকি একা একা হাসে, একা একা কথা বলে, আবার জামাইকেও নাকি লাঠি দিয়ে দৌড়ানি দেয় মারার জন্য। গতকালই তার দুঃসম্পর্কে ফুফি কল দিয়ে বলল। প্রথমে বিশ্বাস হয় নাই, এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি হয়তো তার স্যারকেও তাহলে সেই জিনে ধরেছে। তা না হলে যেই স্যারের সবসময় মুখ গম্ভীর আর রাগের মুড নিয়ে থাকে সেই স্যারের মুখে এমন মুস্কি হাসি। হঠাৎ করেই গাড়ি চলতে শুরু করলো আর আদ্রিয়ানের ধ্যান ভাঙলো। এতক্ষণ সে কি ভাবছিল? অহেতুক জিনিসের প্রতি সে মুগ্ধ হচ্ছিল। না না না, এইসব মায়াজালকে সে টিকতে দিবে না। তার বক্ষপিঞ্জরে নিজেকে নিজে ধিক্কার জানালো। তারপর সে আরেক পলক সেই রমণীর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে কাচের জানালা বন্ধ করে দিল। তারপর সে তার অফিসে যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকলো। সাথে গার্ডদের গাড়িও একই গতিতে চলমান ছিল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘা আর তন্নি ফুচকা খাওয়ার কম্পিটিশন করছিল। দুজনেই ফুচকার জন্য জান পড়ান। দুজনেরই ঝাল ফুচকা মানে একাকার সম ভালোবাসা। অবশ্য আমরা মেয়েরা ফুচকা চোখের সামনে পড়লেই হলো, দিক বেদিক ভুলে আমাদের প্রেমিক ফুচকার মধ্যে প্রেম নিবেদন করতে পিছু পা হয় না। আর এমনভাবেই নিবেদন করে যে ফুচকা মহাশয় তার বিপরীত ভালোবাসাটা আমাদের মুখে তৃপ্তিময় স্বাদটা ঢেলে দেয়। প্রায় তারা 6 প্লেট ফুচকা সবার করে ফেলেছে। অনেক ঝাল থাকায় দুজনের হাল বেহাল দশা। অবশ্য মেঘাই কম্পিটিশন জিতেছে, তাই ফুচকার বিল দেওয়ার টার্গেট তন্নির হলো, কারণ সে জিতবে সেই বিল পরিশোধ করবে এমনই শর্ত ছিল। এরপর তারা আইসক্রিম কিনে খাওয়া শুরু করলো। আচ্ছা মেঘু, তুই প্রান্ত ভাইয়ের সাথে কথা বলছিস না কেন? যখনই কথা বলতে আসে তখনই তুই এড়িয়ে যাস, নয়তো প্রান্ত ভাইয়া যখন ভালো মন্দ জিজ্ঞেস করে তখন তুই শুধু সেইটুকুরই উত্তর দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আর আরেকটা জিনিস খেয়াল করেছি আমি, যখনই ওনাকে দেখিস তখনই আমার হাতটা শক্ত করে ধরিস, যেন উনি তোকে খেয়ে ফেলবে। আর এদিকে তোর রাক্ষসী নখ আমার 12টা বাঁচায়। প্রান্তর কথা বলতেই মেঘা মিয়ে যায়, কারণ সে ছেলেদের সাথে তেমন একটা মিশতে পারে না। তার উপর ছেলেটি বারবার এসে তার সাথে কথা বলতে চায়, যা মেঘা খুবই অস্বস্তি বোধ করে, আবার ভয়ও পায়, কারণ ছেলেটি রাজনীতি করে। এসব রাজনীতি মাফিয়া হট্টগোল করা মানুষদের মেঘা প্রচণ্ড ভয় পায়, যাকে বলে হাড় জাপানি ভয়। তাই প্রান্ত আসলেও তার খুবই ভয় করে। কিরে, কোথায় হারিয়ে গেলি? হালকা ধাক্কা দিয়ে তন্নি মেঘাকে জিজ্ঞেস করলো। না আসলে তুই তো জানিস আমি ছেলেদের সাথে তেমন একটা কথা বলি না, আর উনি তো রাজনীতি করে। এসব মানুষদের আমার খুব ভয় করে, আর আমার ওদেরকে দেখতেও ইচ্ছে করে না, তাই তো এড়িয়ে যাই। ও, আমিও না বোকার মতো প্রশ্ন করছি। আমার মেঘু রানী যে এসব ভয় পায় আমি তো ভুলেই গেছি, আসলে মাথাটাই গেছে। এমনিতেই সায়নের সাথে ঝগড়া হয়ে আমার মাথার মেমোরিটা একদম গেছে। সরি বনু। তনু ভাইয়া আবার তোর সাথে ঝগড়া করেছে? আচ্ছা, এত ঝগড়া হলেও তো ভাইয়াকে কখনোই দেখিনি তোর রাগ ভাঙাতে, উল্টো তুই ওর রাগ ভাঙাস। এমন প্রেম করার কি দরকার বলতো? আমি হলে তো এমন প্রেম করতামই না। আরে না না, আমি ঝগড়া করেছি রে। আমি জানি তনু, তুই এখন মিথ্যা বলছিস, তোর চোখ দেখেই বলতে পারি আমি। হাত ধরে বলল মেঘা তনুকে। তনু হঠাৎ করে এই মেঘাকে জড়িয়ে ধরে বলল,
না রে মেঘু, আসলে মাঝে মাঝে ওর যে কী হয় আমি নিজেও জানি না। নিজেকে তার কাছে কখনো কখনো ভিত্তিহীন মনে হয়, আবার কখনো উদারময়। কি করব বল, বড্ড যে ভালোবাসি তাকে। বলেই ফুফিয়ে কাঁদতে লাগলো তন্নি, আর মেঘও তাকে পিঠ ছুঁয়ে সান্ত্বনা দিতে থাকলো আর নীরবে চোখের পানি ফেলতে থাকলো। আচ্ছা হয়েছে হয়েছে, এইবার দেখি আমার লক্ষ্মী তনুটা তো খুব স্ট্রং, তাই না? আমি না হয় দুর্বল প্রজাতির মেয়ে, কিন্তু তুই তো আমার ভরসার কেন্দ্রবিন্দু, আমাকে বিভিন্ন কাজে সাহস যোগায়। আজ সেই স্ট্রং মেয়েটার চোখে এমন অহেতুক পানি আসার তো কোনো মানে হয় না, তাই না? উপরওয়ালার কাছে ছেড়ে দে, যা হচ্ছে হতে থাক, তুই এটা নিয়ে এত ভাবিস না। তন্নি একটু শান্ত হলো, তারপর দুজনে রিকশায় উঠে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হলো। গগনের ওই রক্তিম আভা সূর্য তার আলোড়নের প্রভাব ধীরে ধীরে স্বল্প মাত্রায় করতে ব্যস্ত হয়ে পড়েছে, যেন তার অভ্যাসের কাজ শেষ হতে চলল। সন্ধ্যা 6:30। শরতের ছায়া চারিদিকেই বহমান হচ্ছে তার প্রকৃতির আলো ছড়িয়ে। সময়টা গোধূলি লগ্ন। প্রত্যেক দিনের মতো আজও মেঘা টিউশন শেষ করে সেই বাসা থেকে বের হলো। সামনেই দুটো বড় গলি। প্রথম গলিটা সামান্য জনবসতি হলেও পরের গলিতে এই সময়টা একদম নীরব থাকে। আজকে তাড়াতাড়ি টিউশন শেষ হতে গিয়েছে, আর তাই আব্বুকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি। হয়তো এখনই বাসায় আসছে, এই ক্লান্ত শরীরটাকে আর ক্লান্ত করতে চাইছে না, তাই আজ একা যাওয়ার সিদ্ধান্ত নিল। এমনিতেই হঠাৎ হঠাৎ একা একা আসা যাওয়া করে, যার জন্য আব্বুর বকা শুনতে হয়। আব্বু তেমন একটা বকে না, কিন্তু আবদ্ধ হলে মাঝে মাঝে বকা শুনতে হয়। আজকেও বকা শুনবে, কিন্তু বকা শুনুক, সমস্যা নেই। মাঝে মাঝে বকা না শুনলে জীবনটা বিরক্ত লাগে, তাই আদরের সাথে সাথে বকা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এইসব ভাবছে আর হাঁটছে। কখন যে দ্বিতীয় গলিতে আসলো খবরই নেই। এই জায়গাটা একদম নীরব, যার জন্য একটু একটু ভয় করছে। তবুও হালকা সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। আর কয়েক মিনিট গেলেই বড় রাস্তা পাবে, তারপর একটু গেলেই তাদের বাসা। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। চলন্ত পাশে এই শব্দের সঙ্গে সঙ্গে থেমে গেল। চোখ নিচে বন্ধ করে জামার অংশবিশেষ জোরালোভাবে চেপে ধরল। হৃৎপিণ্ড অস্বাভাবিক মাত্রায় বিট করতে লাগলো। কিছুক্ষণ পর আবার একই আওয়াজ করলো, সাথে কারো ধমকানোর আওয়াজ। মনে হচ্ছে অনেক রেগে আছে। আমাদের মানুষের মাঝে একটা কৌতূহল থেকেই থাকে, যেমন কোনো কিছু কেন হচ্ছে বা কে কি করতে চাইছে তা দেখার আগ্রহ সবারই কম বেশি থাকে। তখন সেই ব্যক্তির অবস্থান কোন জায়গায় তার খেয়াল থাকে না। তেমনই মেঘার মনেও কৌতূহল যাচ্ছে, কিন্তু সে যে এত ভয় পাচ্ছে তবুও তার কৌতূহলের বশে সে সামনের পুরাতন গ্যারেজে দেখার জন্য এগিয়ে যাচ্ছে। আর গিয়েই তার শরীর কাঁপনে দিচ্ছে। সামনে একজন কালো কোট পরিহিত লম্বা চওড়া এক লোক, তার সাথে প্রায় 10-12 জন লোক। লোকগুলো মাথা নিচু করে আছে, আর কালো কোট পরিহিত লোকটি সামনের হাঁটু গেড়ে বসে থাকা লোকগুলোকে নির্মমভাবে গুলি করে মারছে। অলরেডি দুজনকে মেরে ফেলছে, আর আরো একজনের হাঁটুতে গুলি করেছে। এখন মাথায় গুলি ধরে রেখেছে। ওই জায়গায় রক্তের মাখামাখি অবস্থা। এমন ভয়ানক অবস্থা দেখে মেঘার গা গুলিয়ে যাচ্ছে। যখন এই লোকটি গুলি করে, সঙ্গে সঙ্গে মেঘা চিৎকার করে ওঠে আর সেই জায়গায় জ্ঞান হারায়। আর এদিকে হঠাৎ সে চেনা সংমিশ্রিত মেয়েলি কণ্ঠের চিৎকার শুনে তৎক্ষণাৎ পিছন ফিরে, আর চিৎকার করার সঙ্গে সঙ্গে তার গার্ডরা নিজেদের রিভলভার নিক্ষেপ করে প্রোটেকশনের জন্য। কিন্তু লোকটি তার হাতের ইশারা দিয়ে থামতে বলে। এরপর সে ধীর গতিতে সামনে এগিয়ে যায়, আর তারপর সেই চেনা সংমিশ্রিত মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসে। ঘামে জর্জরিত এক নিষ্পাপ রমণী শুয়ে আছে কঙ্কর মিশ্রিত রাস্তায়। তার মুখে ছোট ছোট চুলগুলো মুখটিকে হালকা আবৃত করে আছে। লোকটি তার হাতের আঙুলের সাহায্যে স্নিগ্ধ রমণীর চুলগুলোকে কানের পিছে খুব যত্ন সহকারে গুজে দিল, যেন একটু অযত্নভাবে ছোঁয়া, লাগলেই ব্যথা পাবে। হঠাৎ করেই সেই রমণী পুরো মুখশ্রী নজরে আসলো, আর এতেই যেন সামনের বলিষ্ঠ পুরুষটির হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় কম্পন হতে থাকলো। মুগ্ধ হয়ে দেখতে থাকলো তার স্নিগ্ধ পরীকে, যার জন্য প্রায় এতদিন অঘমন্তই ছিল, যাকে ভোলার জন্য দিনরাত নিজেকে কাজে ব্যস্ত রেখেছে, এমনকি রাত জেগেও কাজ করেছে। কিন্তু মন তো আর সেই সব জিনিস মানে না। সে তো তার চাওয়ার জিনিস চাইবেই, কেউ আটকাতে পারবে না, এমনকি নিজেও না। হঠাৎ করে এই সামনের লোকটি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথা হুশ আসলো। এরপর সেই রমণীকে নিজে কোলে তুলে তার পার্সোনাল গাড়িতে সামনের সিটে ভালোভাবে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। এরপর গাড়ির দরজা বন্ধ করে গার্ডদের কিছু একটা ইশারা করে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। খুবই যত্ন সহকারে চালাচ্ছে, যাতে স্নিগ্ধ পরে কোনো সমস্যা না হয়। দক্ষিণা হাওয়ার আদলে থাই গ্লাস বিশিষ্ট বড় বারান্দার পর্দাগুলো নিমিষেই উড়ে বেড়াচ্ছে, আর সেই বাতাসের বদৌলতের ছোঁয়া আছড়ে পড়ছে গোল বেডে শয্যাশায়িত রমণীর মুখমণ্ডলে। এর বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সেই রমণীর নেত্রপল্লব খুলল। প্রথমবার কিছুই বোধগম্য হলো না, তাই নীরবাই কিছুটা সময় অতিবাহিত হলো। এরপর আস্তে আস্তে চারিদিকে তার টানা টানা নেত্রপল্লবগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। প্রথমে আকর্ষণ করলো বিশাল বড় থাই গ্লাস দ্বারা আবৃত বারান্দা,
মিনি সার্চ সিস্টেম করা হয়তো। এরপর আশেপাশে চোখ বিলিয়ে দেখতে পেল খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল, সোফা, পাশে কাঁচ বিশিষ্ট খুব সুন্দর একটি টেবিল, আরো অনেক বিলাসিত অনেক আসবাবপত্র দেখতে পেল যে এই ঘরের মালিক সে খুবই বিলাসিতা সম্পন্ন আর রুচিবোধ উচ্চ পর্যায়ে। হঠাৎ করে মগজের নিউরনে আবিষ্কার হলো, আমি এখানে কি করছি? স্বপ্ন দেখছি কি? কিন্তু স্বপ্ন এমন বাস্তব কিভাবে হবে? এরপর আস্তে আস্তে তার হঠাৎ করে এই ভয়ানক দৃশ্য মনে পড়লো, আর সাথেই সে বড় বড় নিঃশ্বাস নিতে থাকলো। এসি থাকা সত্ত্বেও ঘামতে থাকলো, হাত পা মৃদু কাঁপতে থাকলো। হঠাৎ করে দরজার নড় ঘুরিয়ে ঘরে কেউ প্রবেশ করলো দ্রুত। মেঘা আবছা আলোয় তাকে দেখে নিজেকে গুটিয়ে নিল, কিন্তু তার ভয় আরো বেড়ে গেল। মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলেই সেই লোকটি তাড়াতাড়ি এসে মেঘার দুবাহুতে ধরতে নিলে সে নিজেকে আরো গুটিয়ে নেয়, কিন্তু পাশের মানুষটি হয়তো পণ করেছে তাকে নিজের কাছে আবদ্ধ করার জন্য, তাই জোর করে বাহুতে ধরে শক্ত জড়িয়ে ধরে তার বুকে মাথাটা শক্ত করে চেপে ধরে মাথায় অনবরত হাত বুলাতে থাকলো। রিল্যাক্স, স্নিগ্ধ পরি, শান্ত হও, কিচ্ছু হয়নি। ভয় পেয়েছো? এই তো দেখো, কিচ্ছু হয়নি। আস্তে আস্তে শ্বাস নাও, রিল্যাক্স রিল্যাক্স। এই বলে হাত বোলাতে থাকলো মাথায়। এরপর আস্তে আস্তে শান্ত হতে থাকলো মেঘা। হ্যাঁ, এতক্ষণ যে স্নিগ্ধ পরি বলে ডেকেছে সে আর কেউ নয়, আদ্রিয়ান চৌধুরী। এরপর বেডের পাশের টেবিলে থেকে গ্লাসে ঢাকনা দেওয়া জুসটা হাতে নিয়ে মেঘার মুখের সামনে ধরে রেখে খাওয়াতে লাগলো, আর মেঘারও মনে হয় এটারই প্রয়োজন ছিল। তাড়াতাড়ি আদ্রিয়ানের হাত থেকে সেটা ঢকঢক করে পুরো গ্লাসটা খালি করে ফেললো। এরপর নিজেকে স্বাভাবিক লাগলেও ভয়টা কমেনি। আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কসলাচ্ছে। আদ্রিয়ান গ্লাসটা ছোট্ট টেবিলে রেখে মেঘাকে ছেড়ে একটু দূরে গিয়ে বসলো, যাতে তার স্নিগ্ধ পরীর মনে কোনো খারাপ মনোভাব না তৈরি হয়। লোকটি একটু দূরে দেখে একটু স্বস্তি মিলল, তবুও তার অবস্থানের কথা সে বুঝতে পারছে না, তাই শত সংকোচের ভেতরে থেকেও মেঘা বলল, আমি এখানে কেন? না মানে আমি তো। আর বলতে পারলো না। হঠাৎ করে ওই কোট পরিহিত লোকটার কথা মনে পড়লো, আর লোকটির দিকে তাকালো। সেই লোকের চেহারা দেখেনি, কিন্তু এই লোকটার সাথে অনেকটাই মিল আছে। তাহলে কি সে ভয়ানক লোকটা আর এই লোকটা একই? তুমি ওই জায়গায় কি করছিলে? এমন নিরিবিলি স্থানে একা একা যাওয়াটা কতটা রিস্কি তুমি কি জানো না? দেখতে তো পিচ্ছি বাচ্চা মনে হচ্ছে। বলো, কি করছিলে ওইখানে? গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান জিজ্ঞেস করলো। আসলে তার তখন বাজে চিন্তা ভাবনা আসছিল, যদি তার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি হতো। এসব ভেবে ভেবে তার মাথা ফেটে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আসলে আমি টিউশন করিয়ে ওই দিক দিয়েই বাসায় যাচ্ছিলাম, কিন্তু। কিন্তু কি? তুমি কি কচি খুকি? আর কখনো যাতে তোমাকে একা একা চলাফেরা করতে না দেখি। অবশ্যই এরপর থেকে তুমি আমার নজরেই বন্দি থাকবে। বলেই একটা রহস্যময় হাসি দিল। আর এদিকে মেঘার লাস্টের কথা শুনে আদ্রিয়ানের দিকে ফেলফেল দৃষ্টিতে চেয়ে আছে, কারণ তার বোধগম্য হলো না ওনার নজরবন্দি মানে। আচ্ছা, অনেক রাত হয়েছে, ডিনার করে নাও। অনেক রাত হয়েছে শুনে হঠাৎ দেয়াল ঘড়ির দিকে নজর দিল। রাত 11:50 বাজে। সে এতক্ষণ বাসার বাইরে, আব্বু তো চিন্তা করছে, আর মোবাইলটা তো রাস্তায় মনে হয় ফেলে আসছে। আব্বু নিশ্চয়ই চিন্তা করতে করতে প্রেশার বাড়িয়ে ফেলেছে। আদ্রিয়ান হয়তো তার স্নিগ্ধ পরির সমস্যাটা বুঝতে পেরেছে, তাই বলল, এত চিন্তা করতে হবে না। আমি তোমার আব্বুকে তোমার ফোন থেকে মেসেজ করে দিয়েছি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড তন্নির বার্থডেতে গিয়েছো, আর আজকে তোমাকে ওইখানে থাকতে হবে বলে তন্নি বেশি জোর করছিল, তাই আজকে রাতটা থেকে যাবে। মেঘা হাঁ করে আদ্রিয়ানের দিকে তাকিয়েছে, মানে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটা এত কিছু জানে কিভাবে? হয়েছে, তোমার ওই ছোট মাথায় এত কিছু ঢুকাতে হবে না, খেয়ে নাও। আমার খিদে নেই, আমি বাসায় যাব, প্লিজ আমাকে দিয়ে আসুন। এখন আর যাওয়া যাবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। যত দেরি করবে তত দেরি হবে তোমার বাসায় যেতে। এখন ডিসিশন তোমার। সকালেই আমি দিয়ে আসবো তোমাকে। আমার পারমিশন ছাড়া কেউ আমার নাগালের বাইরে যেতে পারে না, আর তুমি হচ্ছ আমার পার্সোনাল অ্যাসেট, তাই যা বলছি লক্ষ্মী মেয়ের মতো করো। এরপর আর সাহস হয়নি কিছু বলার। যাও, ওই যে ওয়াশরুম দেখছো, ওইখানে ফ্রেশ হয়ে খেয়ে নাও। গো ফার্স্ট। মেঘা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, কিন্তু তার খুব অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানকে দেখে। লোকটা এখনো দাঁড়িয়ে আছে। খারাপ হলে তো এতক্ষণে ক্ষতি করে দিত। যেহেতু করেনি, তাহলে খারাপের অন্তরে একটু মনুষ্যত্ব আছে না? হয়তো আবার না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে, কারণ পানির সাথে ঘুমের মেডিসিন ছিল। ডক্টর সাজেশনে যেহেতু অনেক ভয় পেয়েছে, সেহেতু পর্যাপ্ত ঘুমের দরকার, তাহলেই ভয়টা কাটবে। তার জন্য পানির সাথে মিশিয়ে খেতে নিয়েছে মেঘা। আর এদিকে মুগ্ধ নয়নে তার স্নিগ্ধ পরীকে দেখছে মন ভরে, কিন্তু তবুও মন ভরছে না। এই যে এতক্ষণ অজ্ঞান ছিল, তখন ওই মুখশ্রীতে আটকে ছিল, দেখেই গেল, কিন্তু তবুও তৃষ্ণা মিটছে না। মনে হচ্ছে সারা জীবন চোখের সামনে বসিয়ে রাখি আমার এই মায়াবতীকে।
এসব ভাবতে ভাবতে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে এক ভালোবাসার প্রশ দিল। এরপর সেই রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে ঢুকে সিসিটিভি চেক করতে লাগলো। সারা রাত তাকে দেখেই পার করবে বলেই পণ করেছে। সকালে স্নিগ্ধ আলোয় আলোকিত হচ্ছে চারিদিক, পাখির কলরবে বিকশিত হচ্ছে প্রকৃতির শোভায়। শুভ্র রোদের ছোঁয়ায় আমার ঘুমটা হালকা হলো। ধীরে ধীরে চোখ খুললাম। এরপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি। ধীরে ধীরে গতকালকের ঘটনা মনে পড়লো। তাড়াতাড়ি উঠে ওয়াশরুম খুঁজে তার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে হাঁ হয়ে গেলাম। এটা কি ওয়াশরুম নাকি কোনো রুম? এখানে অনায়াসেই 10-12 জন থাকতে পারবে। এত বিলাসিতা বাথরুমে। লোকটি কি বাথরুম প্রিয় নাকি? এসব ভাবতে ভাবতে মেঘা ফ্রশ নিয়ে নিল। এরপর তাড়াতাড়ি বের হয়ে দরজার বাহিরে গেল। বাইরে গিয়ে হাঁ হয়ে গেল। ও কি কোনো রূপকথার রাজপ্রাসাদে এসেছে নাকি স্বপ্ন দেখছে? নিজেকে নিজে চিমটি কেটে উফ করে আওয়াজ করলো। স্বপ্ন না, এটা সত্যি। বিশাল বড় দোতলা বিশিষ্ট বাড়িটি, আভিজাত্যে ভরপূর্ণ বাড়িটি। হঠাৎ করে এই গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলল, নিচে ডাইনিং টেবিলে গিয়ে বসো, নাস্তা করে নাও। আমার খিদে নেই। ঠিক আছে, আমি বলছিলাম যে আমি বাসায় যাব। এখন তো আমি ঠিক আছি, তাই আর কি। ওই বিষয়ে পরে কথা হবে। আর আমি এত কথা বলা পছন্দ করি না, তাই যা বলছি তাই করো। গম্ভীরভাবে দাঁতে দাঁত চেপে বলল মেঘা। হঠাৎ করেই ভয় পেতে লাগলো। তাই সুরসুর করে নিচে নেমে ডাইনিং চেয়ারে বসলো। তার পেছন পেছন আদ্রিয়ান এসেও তার পাশে চেয়ারে বসলো। সার্ভেন্ট দুজন তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিল। আদ্রিয়ান অবশ্য অয়েলি খাবার পছন্দ করে না, তাই তার জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হলো, ফ্রুট, জুস আর সালাদ। মেঘা ওনার খাবার দেখে নাক ছিটকায়। এরপর তার জন্য ব্রেড জ্যামের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। ওকেও এসব খাবার দিয়েছে? ওর সকাল সকাল ফ্রুট একদম পছন্দ করে না, অবশ্য ওর ফ্রুট বলতে অ্যালার্জি। এরপর একটা ব্রেড নিয়ে তাড়াতাড়ি কামড় বসিয়ে জুসটা খেয়ে উঠে পড়লো। যা যা দেয়া আছে সব ফিনিশ করো। আমি কিন্তু খাবার নষ্ট করে একদম পছন্দ করি না, সো ফিনিশ ইট কুইকলি। ধমক দেওয়াতে হালকা কেঁপে উঠল মেঘা। এরপর তাড়াতাড়ি নাক চিপে খাওয়া শুরু করলো। আর এদিকে আদ্রিয়ান এসব আর চোখে দেখে বাঁকা হাসলো, যা কারোই দৃষ্টি আসলো না। এরপর দুজনেই খাবার ফিনিশ করলো। উপরে গিয়ে দেখো একটা শপিং ব্যাগ আছে, কালকে ড্রেসটা ময়লা হয়ে গিয়েছে, যাও চেঞ্জ করে আসো। না না না, লাগবে না, আমি এটাতেই ঠিক আছি। একটু পর তো বাসায় যাব, সমস্যা হবে না। তোমাকে কি আমি কিছু বলতে বলেছি? আসলে আসলে নকলে কিছুই না, যা বলেছি তাড়াতাড়ি করো, গো ফাস্ট। ধমক দিয়ে বলল আদ্রিয়ান। মেঘা ভয়ে তাড়াতাড়ি উপরে যেই রুমে ছিল সেইখানে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিচে নেমে গেল। এরপর আদ্রিয়ান মেঘার হাত ধরে গাড়ির পেছনের এক সাইডে বসিয়ে অপর সাইডে গেল। তখন গার্ড দরজা খুলে দিল। এরপর গাড়ি স্টার্ট হলো। মেঘা আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কসলাচ্ছে। শোনো মেয়ে, আমি এখন যা বলবো মন দিয়ে শুনবে, আর যা যা করতে বলবো মন দিয়ে করবে। কি বলেছি ঠিক আছে? মেঘা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে আর ভাবছে, এমন কি কথা হয়ে উনি আমাকে বলবেন? আমার জানা মতো তো কোনো কথা নেই। এরপর হঠাৎ করে কিছু একটা মনে পড়লো। পরপর কয়েকটা ঢোক গিলল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার ওই মার্ডার করার দৃশ্য দেখিনি। আমি তো ওই দিন টিউশন করিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করেই আওয়াজ পেলাম, তাই দেখেছি। সত্যি বলছি, আমি কাউকে বলবো না এসব। তবু আপনি আমাকে মারবেন না। মেঘা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে আর ভাবছে, এমন কি কথা আছে যা উনি আমাকে বলবেন? আমার জানা মতে তো কোনো কথা নেই। এরপর হঠাৎ করে কিছু একটা মনে পড়লো। পরপর কয়েকটা ঢোক গিলল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার ওই মার্ডার করার দৃশ্য দেখিনি। আমি তো ওই দিকে টিউশন করিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করেই আওয়াজ পেলাম, তাই দেখেছি। সত্যি বলছি, আমি কাউকে বলবো না এসব। তবু আপনি আমাকে মারবেন না। আদ্রিয়ান মেঘার এসব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো। শুনবে, আমি কেমন যেহেতু তুমি জানো, সেহেতু আমার কথার অবাধ্য হলে কি হতে পারে বুঝতেই পারছো। মেঘা ভয়ে ভয়ে মাথা নাড়ালো, মানে সে জানে। এখন থেকে তোমার সাথে 2 জন মহিলা গার্ড থাকবে, আর কোনো ছেলের সাথে কথা বলা তো দূর, ধারের কাছেও যেন যেতে না দেখি। চুপচাপ কলেজে যাবে আর বাসায় আসবে, আর বাসায় গিয়ে গিয়ে কোনো টিউশন করার প্রয়োজন নেই। কিন্তু আমি টিউশন না করলে তো হবে না। আমার আব্বুকে। শোনো মেয়ে, তোমার আব্বুর সাথে আমি যা কথা বলার বলবো, এর হেরফের যেন না হয়। কথার অবাধ্য হলে কি হবে সেটা জানো। মেঘা ভয়ে ভয়ে ঢোক গেল। ওর সবকিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে সে বুঝছে না এই লোক এত কিছু কেন করতে বলছে।
ওর জীবনও বুঝবে। যেখানে আব্বু তাকে কোনো কিছু নিষেধাজ্ঞা করে না, সেখানে এই লোক কোনো জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আমি তো টিউশন করবই। আমার তো টিউশন করতে ভালো লাগে। এই লোকের জন্য নিজের ইচ্ছা কেন বিসর্জন দিব? এই যে ভাবনার রানী, নিজের ভাবনা হয়ে গেলে এখন গাড়ি থেকে বের হও। তোমার বাসার সামনে চলে এসেছি। সময় নষ্ট করা আমার একদম পছন্দ না। মেঘা বাইরে তাকিয়ে দেখলো গাড়ি সত্যিই তার বাসার সামনে চলে আসছে। তাই তাড়াতাড়ি কোনো কথা না বলে গাড়ি থেকে বের হয়ে একদৌড় মারলো। যে একজন লোক চোখ লাল করে তাকিয়ে আছে বুঝতেই পারলো না। এটা এত চটপটে কেন? এইভাবে দৌড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল? বেয়াদব মেয়ে, আরেকদিন এইভাবে ছুটুক, পা ভেঙে রেখে দেব। রাগে গজগজ করতে করতে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। এরপর নিজের অফিসের উদ্দেশ্যে গাড়িতে যেতে লাগলো। মেঘা বাসার সামনে এসে যখন কলিং বেল বাজালো, তখন তার আব্বু দরজা খুলে দিল। ভয়ে ভয়ে তার আব্বুর দিকে তাকালো, কারণ এখন তো আব্বু তাকে খুব বকবে। সারা রাত বাসার বাইরে ছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে, মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো কলেজের ক্লাস শেষ করে আসার কথা ছিল। তন্নি তো এসএমএস করে তাই বললো আমাকে। মেঘাদার আব্বুর দিকে অবাক চোখে তাকিয়েছে, কারণ তার বোধগম্য হচ্ছে না এখানে তন্নি কোথা থেকে টপকে পড়লো। তবুও নিজেকে স্বাভাবিক করে, আসলে আব্বু কাল তো ব্যাগ আর বই নিয়ে যায়নি, তাই ওইগুলোই নিতে আসলাম আব্বু। আচ্ছা, ঠিক আছে। তুমি কি নাস্তা করে এসেছো? হ্যাঁ আব্বু, আব্বু আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। বলেই সে রুমে তাড়াতাড়ি গিয়ে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তার আব্বু মেয়ের তাড়াহুড়ো দেখে মুস্কি হেসে নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। স্যার, মিস্টার খান আমাদের সাথে করা ডিলটি ক্যান্সেল করতে চাইছে। তার কোনো উপযুক্ত কারণ কি বলেছে? আসলে স্যার, গোপন সূত্র থেকে জানা গিয়েছে কোনো এক ইগল গ্রুপের সাথে মিস্টার খান হাত মিলিয়েছে, যার জন্য উনি এই ডিলটা ক্যান্সেল করে তাদের বিশ্বাসযোগ্য লোক হওয়ার চেষ্টা করছে। কারণ বেশিরভাগ শেয়ার আমাদের কোম্পানি ইনভেস্ট করেছে। এতে যদি ডিল ক্যান্সেল করা হয়, তাহলে তো আমরাই বিরাট অ্যামাউন্টের ক্ষতির সম্মুখীন হব স্যার। আর আমি এটাই বুঝতে পারছি না আমাদের সাথে ডিল ক্যান্সেল করে ওনার কি লাভ। যেখানে সবাই আমাদের সাথে কাজ করতে চায়, সেখানে উনি কাজ পেয়েও হাতছাড়া করছে, সাথে বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে স্যার। আশরাফ, একটা কথা আছে, শুনেছো তো? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। মিস্টার খানেরও পাখনা গজিয়েছে, তাই আমার সাথে 2 নম্বরই করার সাহস পাচ্ছে। শুনো, মিস্টার খানের পুরো ইনফরমেশন কালেক্ট করো। ঠিক আছে স্যার। তারপর আদ্রিয়ান ল্যাপটপে নজর বুলিয়ে আবার আশরাফের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আর শুনো, তোমার ম্যামের 24 ঘন্টার খবর চাই আমার, আর ওর কোনো সমস্যা যাতে না হয়। জি স্যার। এখন নিজের কাজে যাও। আশরাফ মাথা নাড়িয়ে আদ্রিয়ানের কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে আদ্রিয়ান ল্যাপটপ মেঘার ঘুমান্ত ছবিটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বাঁকা হাসে। এই যে ঘুম কুমারী, তোমার ওই স্নিগ্ধ মুখে কি আছে বলো তো, যে আমার মতো এক গম্ভীর লোককে তোমার দিকে এইভাবে বিমোহিত করেছো? একবার যখন ধরা পড়েছো ওই গভীর অন্তরালে, তখন সেই জায়গা থেকে তো তোমার মুক্তি নেই স্নিগ্ধ পরি। চোখের বন্দিনী তো হয়েই গেছো। খুব শীঘ্রই আমার মন পিঞ্জরে বন্দি করে নিয়ে আসবো। আর কিছুদিন মুক্ত থাকো, এরপর আমার অন্তরালের বেড়াজালেই বন্দি হতে হবে যে তোমায়। মেঘা হাঁটছে আর কাল থেকে আজ এই পর্যন্ত হওয়া সবকিছুর হিসেব করছে। আসলেই কি হলো সে এখন পর্যন্ত বুঝতে না। প্রথমত এই ভয়ানক লোকটাকে খুন করতে দেখলো, এরপর তারই বাসায় নিজেকে আবিষ্কার করলো। পুরো একটা রাত কাটলো সেই বাসায়। এরপর ভয়ানক লোকটা বাসায় দিয়ে গেল। আব্বু বলল তন্নি এসএমএস পাঠিয়ে তার না আসার খবর জানালো। মানে সব তার মাথার উপরে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলো। গেটে তন্নি দাঁড়িয়েছিল। কি রে, তোর আজকে এত লেট হলো যে? একটা ক্লাস শেষের পথে আর মহারানী এখন আসছেন, তোর জন্য আমিও ক্লাস করিনি। তন্নি, তুই কি কালকে আব্বুকে এসএমএস পাঠিয়ে কিছু বলেছিলি? কই না তো, কেন? না, এমনিতেই। আরে আর বলিস না, কালকে রাতে হঠাৎ করেই ফোনটা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর দেখি আমাদের জানালার পাশেই ফোনটি পড়েছিল। ব্যাপারটা কিছুই বুঝলাম না রে। মেঘার এখন কিছু হলেও বোধগম্য হলো যে এই ফোনের বিষয়টা, কিন্তু ওই লোকটা এমন কেন করছে ওর সাথে। যাই হোক,
এসব ব্যাপার আপাতত মস্তিষ্কে ঢুকছে না, তাই পরবর্তী ক্লাসের উদ্দেশ্যে তারা ভবনে প্রবেশ করলো। রৌদ্র প্রজ্জ্বল দিনে তাপটা একটু বেশিই হয়, যার জন্য গরমে অবস্থা অতিষ্ঠ হয়ে ওঠে। মেঘারও ঠিক সেই অবস্থা। কলেজ ছুটি হওয়ার নিদারুণ বাসায় যাওয়ার জন্য রওনা দিল। তন্নি আজ কলেজে আসেনি, যার জন্য একা একা পথ পাড়ি দিতে হচ্ছে। এমনিতেই সে বিরক্ত তন্নি না আসার কারণে, এর উপর আবার ঘেমে টেমে নাজেহাল অবস্থা। কি এক বিরক্তিকর ব্যাপার, একটা রিক্সাও পাচ্ছে না। এসব ভাবতে ভাবতে হাঁটছিল, তখনই দুটি গাড়ি সাইড হয়ে দাঁড়ালো। মেঘা হঠাৎ করে ভয় পেয়ে গেল। এইভাবে কি গাড়ি থামাতে হয় নাকি? মনে হয় কোনো প্রধানমন্ত্রী আসছে, যেন রাস্তা কিনে নিয়েছে। যত সব আজারা পাবলিক। এই বলে সে সামনে আগাতে থাকলো। হঠাৎ করে কালো কোট পরিহিত কোনো ব্যক্তির বুকে ধাক্কা খেলো, আর কড়া পারফিউমের গন্ধ নাসিক্য ঠেকলো। এরপর মাথা উঁচু করে ব্যক্তিটিকে দেখে ভয়ে ঢুক গেল। তোমাকে এতবার মানা করা সত্ত্বেও তুমি গাড়িতে না উঠে একা একা বাসায় যাওয়ার দুঃসাহস কিভাবে করো? কিছুদিন দেশের বাইরে ছিলাম বলে অবাধ্য হওয়ার কাজটা করতে পারলে? বড্ড পাকনা গজিয়েছে, তাই না? এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পা ভেঙে দিলে তবেই তোমার দস্যিপনা শেষ হবে। রাগে গজগজ করতে করতে হালকা চিৎকার করে বলল আদ্রিয়ান। মেঘা ভয়ে মাথা নিচু করে হাত কসলাতে থাকলো। এই লোকটাকে ভীষণ ভয় পায়, কিন্তু তার স্বাধীনতা হস্তক্ষেপ করাটা সে মোটেই মেনে নিতে পারেনি, তাই অবাধ্য হয়েছে। এখন মনে হচ্ছে লোকটা সত্যিই তার সুন্দর পা দুটো ভেঙে দিবে। কোনো সিন ক্রিয়েট ছাড়া গাড়িতে উঠবে, আমি এক কথা বারবার বলি না। মেঘা ভয়ে ভয়ে লোকটার দিকে তাকালো। আদ্রিয়ান সময় নষ্ট না করে মেঘার হাত ধরে গাড়ির দরজা খুলে সুন্দর করে বসিয়ে দিল। এরপর অপর দিকে গিয়ে সেও বসে দরজা লাগিয়ে কাজ উঠিয়ে দিল। ড্রাইভার কাকা, এসিটা অন করে দাও, আর তুমি হিজাবটা হালকা লুজ করে পড়ো। এমনিতেই ছোট্ট একটা মেয়ে, হিজাব পরেছে একদম বুড়িদের মতো। আপাতত হালকা খুলে রিল্যাক্স হয়ে বসো। মেঘাও হিজাব হালকা লুজ করে ঠিক হয়ে বসলো। তা না হলে আবার এই লোক কি করে বসে কে জানে। এই যে ভাবনা রানী, এত ভাবতে হবে না। সময় হয়েছে এখন শুধু আমাকে নিয়ে ভাবার। অন্য কিছু যাতে তোমার মাথায় না আসে সেই ব্যবস্থা অবশ্য শীঘ্রই করব। তাই যা যা বলবো সব যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, ঠিক আছে? আমি কেন আপনার সব কথা শুনবো? কে হন আপনি আমার? কেউ না। তাই আমার লাইফ আমি যেভাবে ইচ্ছে হ্যান্ডেল করব। আপনাকে বলতে হবে না, বুঝেছেন? মেয়ের দেখি ভালো বুলি ফুটেছে, আর আমি কে সেটা যেহেতু জিজ্ঞেস করেছো, তখন এর উত্তর দেওয়াটার সময়টাও তাড়াতাড়ি হবে। ভেবেছিলাম তোমাকে কিছুদিন টাইম দেব, কিন্তু এখন দেখছি সেটা দেওয়ার সুযোগ তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। তৈরি থেকো, আজ তোমার জন্য বড় সারপ্রাইজ রেডি থাকছে। আর খুব শীঘ্রই বন্ধ পিঞ্জরে বন্দী হওয়ার জন্য প্রস্তুত হও। এইবার কোনো ছাড় নেই তোমার। বলেই বাঁকা হেসে সোজা হয়ে বসলো। এতক্ষণ আদ্রিয়ান মেঘার খুব কাছাকাছি ছিল বলে নিঃশ্বাস নিতে পারছিল না, কিন্তু সব কথাই সে শুনেছে, তবুও সে কথাগুলো ধরতে পারেনি। ছোট মাথায় এত প্রেসার দেওয়া দরকার নেই। মেঘার বাড়ির সামনে চলে এসেছে আদ্রিয়ানের গাড়ি। এখন বাসায় গিয়ে গোসল করে খেয়ে ঘুমাবে, কারণ পরে রাতটাও নির্ঘুম হবে। কি হলো, যাও। হালকা চিৎকার করার ফলে তাড়াতাড়ি বের হয়ে বাসায় চলে গেল। এদিকে আদ্রিয়ান, তোমাকে আর দূরে রাখা যাবে না স্নিগ্ধ করি। বন্ধ পিঞ্জরে জলদি আনতে হবে। আমার প্রশান্তি যে তুমি, আমার নির্ঘুম রাতের সঙ্গী তুমি। বলেই গাড়ির কাজ তুলে নিজের কাজের গন্তব্যে গেল। আমি এত বেঁচিয়ে কথা বলতে পারি না, আমাকে অবশ্যই জানা আছে আপনার। নতুন করে আরও একবার পরিচয় দিয়ে দিই, আমি আদ্রিয়ান চৌধুরী, একজন সফল বিজনেসম্যান। মা বাবা নেই। আমার মা বাবার অভাব আমার দাদিমা পূরণ করেছে। শ্বশুর আব্বু, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার কখনো মেয়েলি কোনো কেস নেই। আপনার মেয়েকে সুখে রাখার মতো আমার যথেষ্ট আছে, তাই না করার কোনো কারণ দেখছি না। সামনাসামনি বসে আছেন আদ্রিয়ান আর আলতাফ মাহমুদ। কিছুক্ষণ আগে মেঘাদের বাসায় প্রায় 20 জন বডিগার্ড নিয়ে এসেছে। দাদিমাকে আনতে চেয়েছিল, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আদ্রিয়ান নিয়ে আসেনি। এখানে সে বিয়ের প্রপোজাল দিয়ে এসেছে। অবশ্যই এটাকে প্রপোজাল বললে ভুল হবে, মনে হচ্ছে বিয়ে করতে পুরো বরযাত্রী নিয়ে এসেছে। শোনো বাবা, আমরা তোমাদের মতো এত বড় লোক নই যে সম্বন্ধ করব। আর আমার মেয়ে যথেষ্ট ছোট, আর বাইরের দুনিয়ার মতো আমার মেয়ে এতটা বোঝদার নয়। ও অনেকটাই নরম স্বভাবের। তাই সত্যি বলতে সংসার করার মতো এখনো ওর সেই বুঝটা তৈরি হয়নি। অবুঝ বলে এখনই নিতে চাইছি শ্বশুর আব্বু, কারণ দুনিয়ার পরিস্থিতির বিষয়ে আপনার ধারণা আছে। আর আপনার মেয়ে এতটাও ছোট না যে বিয়ের উপযুক্ত হয়নি। আর আমি যা চাই তা নিয়েই ক্ষান্ত হই।
আর না শব্দ আমার একদম পছন্দ নয়। তাই যা চাইছি তা যদি কোনো ঝামেলা ছাড়াই করতে চান ভালো, নয়তো অন্য পথ অবলম্বন করতে হবে। বলেই আদ্রিয়ান বাঁকা হাসলো আর হাতে রিভলভার নিয়ে ঘোরাতে লাগলো। আলতাফ মনে মনে সামান্য চিন্তাগ্রস্ত হলেও নিজেকে সামনে থেকে কঠোর রাখলো। শোনো বাবা, আমি তোমাকে ছেলের মতো ভাবি, কিন্তু তোমার পেশাকে আমি ভয় পাই। ঝুঁকিপূর্ণ পেশা নিয়ে তুমি যুদ্ধ করছো, তোমার জীবনের কোনো নিশ্চয়তাও নেই। এখন মেয়েকে তোমার কাছে দিলে সেও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই তুমি তোমার মত ফিরিয়ে নিয়ে যাও বাবা, আর আমার মেয়ের পিছু ছেড়ে দাও। আমি জানি আমার মেয়েকে তুমি নজরে নজরে রাখছো। চুপ ছিলাম আমি, কারণ আমার সামর্থ্য নেই যে তোমার সাথে লড়াই করব। আমি লড়াই করতেও চাইছি না, কারণ অনেক বছর আগেই নিজের স্ত্রী সন্তানের কথা ভেবেই সেই পথ ছেড়েছি। তাই বাবা, তুমি যদি চুপচাপ চলে গেলে অনেক খুশি হব আমি। আদ্রিয়ান রাগে ফুঁসছে, কিন্তু কিছু একটা ভেবে বাঁকা হাসলো। ঠিক আছে শ্বশুর আব্বু, আমি এখনই কোনো ঝামেলা করতে চাই না। সোজা আঙ্গুলে ঘি উঠাতে চেয়েছিলাম, যখন উঠলো না তখন আঙ্গুলটা না হয় সময় সাপেক্ষে বাঁকাবো। এখন আমি যাচ্ছি, মেয়েকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ভেবেছিলাম শান্তভাবে সব করব, কিন্তু আপনি যখন ঝামেলা চাইছেন তখন ঝামেলা হোক। আসি শ্বশুর আব্বু। বলে আদ্রিয়ান বের হয়ে গেল। এদিকে আলতাফ চিন্তায় পড়ে গেল, কারণ আদ্রিয়ানকে সে খুব ভালো করেই চেনে। আপাতত মেঘাকে বাইরে বের হতে দেওয়া যাবে না, সময় সাপেক্ষে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে হবে মেয়েটাকে। এটা ভেবেই বাম পাশের সূক্ষ্ম হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হলো। কখনোই মেয়েকে নিজের কাছ থেকে দূরে রাখেনি, এখন পরিস্থিতির জন্য নিজের কলিজাকে দূরে পাঠাতে হবে ভেবেই মনটা হুহুক করে উঠল। এই কলিজাকে নিয়েই তো তার পুরো দুনিয়া। না, নিজেকে শক্ত করতে হবে, দুর্বল হলে চলবে না। মেয়ের ভালোর জন্য তাকে কঠোর হতেই হবে। এসব ভাবতে ভাবতে দরজা বন্ধ করলো। মেঘা কলেজে গিয়েছে, আজ অফিস ছুটি ছিল, তাই বাসায় ছিল। আশাপ কথা বলতে বলতে মেঘার কলেজের গেট থেকে বের হচ্ছিল, অমনি কারোর সাথে সজোরে ধাক্কা খেল। অপোজিট ব্যক্তিকে ধরার আগেই চিৎপটাং। কোন উগান্ডারে? আমার কোমরটা শেষ মনে হয়। ও আম্মু, তোমার মেয়ের বিয়ের আগেই কোমর ভেঙে বসে আছে গো। তোমার মেয়ের বিয়ে হবে না গো। আরে আরে, কি কি করছেন? এইভাবে চিৎকার করছেন কেন? আপনিই তো আমাকে ধাক্কা মারলেন আর তারপর পড়ে গেলেন। এখন চিৎকার করে কি গণপিটুনি দেওয়ার ফোন দিয়ে আসছেন নাকি? তন্নি নিচে থেকে উঠে হাত ছাড়তে ছাড়তে। কি এত বড় কথা? আমি চিৎকার করছি, এক তো আমাকে ইচ্ছে করে ধাক্কা মারলেন, আবার বলছেন আমি ধাক্কা দিচ্ছি। আপনি কোন ঋত্বিক রোশন আসছেন যে আমি আপনাকে ধাক্কা দেব? দেখুন, আমি কিন্তু ভালোভাবে আপনার সাথে কথা বলছি, আপনি নিজেই কিন্তু সিন ক্রিয়েট করছেন। জানেন আমার বসকে? বসের নাম শুনলে আপনার চিৎকার একদম বন্ধ হয়ে যাবে। আপনার বস যেই হোক, আমি ভয় পাই না। এই দম্ভী অন্যায়কে কখনোই সমর্থন করেনি আর করবেও না। আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? এখানে অন্যায় কি হলো সেটাই তো বুঝলাম না। এত বড় একটা অন্যায় করে বলছে, অন্যায় কি হলো সেটাই বুঝলো না। আহা, কচ্ছি খোকা না, পিটারের দুধ খান বুঝি। দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার অহেতুক কথা সহ্য করেছি আমি। নিতান্তই আমি একজন ভদ্র ছেলে না হলে আপনার এই সমস্ত অভদ্রতার খেসারত দিতাম আমি। আমি অভদ্র? তুই অভদ্র, তোর গার্লফ্রেন্ড অভদ্র, তোর বউ অভদ্র। হে রব, তুমি কোন পাগলের পাল্লায় ফেলছো? আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে। এমনিতেই বসের টেনশন নিয়ে বাঁচি না, এখন আবার উটকো ঝামেলা। উফ। এই এই ফিসফিস করে কি বলছেন? সাহস থাকলে বড় করে বলেন। দেখুন, ফালতু টপিক নিয়ে আর কথা বলতে চাইছি না, আর সেই ফালতু সময়ও আসলে আমার নেই। এই নিন, এই টাকাটা রাখুন আর এটাতে ট্রিটমেন্ট করিয়ে নিন। কিছু টাকা তন্নির হাতে গুজে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে তন্নি রাগে ফুঁসছে। কত বড় বেয়াদব আমাকে টাকা দেয়! আমি কি ভিখারি নাকি? উফ আম্মু, তোমার মেয়েকে ভিখারি বানিয়ে দিল। আরেকদিন এই বেয়াদব লোকের দেখা পাই, তোরে আমি নাকানে চুবানি না খাওয়াই, তাহলে আমার নামও তম্ভি নয়। বলেই কলেজে যেতে লাগলো। এমনিতেই মনটা তার ভালো নেই। মেঘা দুদিন ধরে কলেজে আসছে না, ফোনও ধরছে না। না, আজকে বাসায় গিয়ে খবর নিতে হবে। मेघू बेबी, आई मिस यू। तुम कहाँ हो? देखो ना मेरे कमर तो गई उप से उगांडा शैतान हाजिर हुआ। तुम चलते आओ ना बेबी।
আব্বু, তুমি আমাকে কলেজে কেন যেতে দিচ্ছ না? জানোই তো কত ইম্পর্টেন্ট ক্লাস মিস করছি আমি। টিউশন করাতেও দিচ্ছ না। কি হয়েছে আব্বু তোমার? তুমি তো এমন ছিলে না আব্বু। মামুনি, কোনো কারণে নয়, আসলে অফিসের ছুটি চলছে তো, তাই আম্মুকে আমার সাথে রেখে দিয়েছি। আব্বু একা একা বাসায় বোর হব তো মামুনি। আব্বু, তোমার শরীর ঠিক আছে তো? তোমার কথাগুলো আমার ঠিক মনে হচ্ছে না। আমি কিন্তু অতটা অবুঝ নই আব্বু। তাই? আমার আম্মুটা তো অনেক বড় হয়ে গেছে, তাহলে বিয়ে দিয়ে দেই আম্মুকে। কি বলো আম্মু, ছেলে দেখা শুরু করি? আব্বু, তুমিও না? আচ্ছা, এখন বলো কি নাকি ইম্পর্টেন্ট কথা আছে তোমার? আম্মু, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। অফিস থেকেই পাঠাচ্ছে। ওইখানে কাজ সারতে আমার 15 বা 20 দিন সময় লাগতে পারে। তোমাকে তো একা রাখা যাবে না, তাই আমি ঠিক করেছি তোমাকে কিছুদিনের জন্য আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে দিয়ে আসবো। কালকে সকালেই বের হব। তুমি তাড়াতাড়ি রেডি থাকবে কিন্তু, ঠিক আছে? তোমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখো। কিন্তু আব্বু, হঠাৎ করে এইভাবে অন্য জায়গায় কেন পাঠাবে? আমি তো তন্নির বাসাতেও থাকতে পারতাম। আম্মু, আব্বুকে ভরসা করো তো? এই পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভরসা করি সে হচ্ছে তুমি আব্বু। এই কথা কেন উঠছে আব্বু? যখন এত ভরসা করো, তখন আব্বুর সিদ্ধান্তে প্রশ্ন কেন উঠাচ্ছ? তাহলে আব্বু, আমি ক্লাস কিভাবে করব? ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এসে পড়ার নোটগুলো তন্নি থেকে সংগ্রহ করে নিও, আর আমি কলেজে কথা বলে রাখবো। আচ্ছা আব্বু। ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি। দরজাটা ভালো করে লাগিয়ে দাও। মেঘা মাথা নাড়িয়ে তার আব্বুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা বন্ধ করলো। এরপর নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো গোছাতে লাগলো। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। স্যার, ম্যামের বিষয়ে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। আদ্রিয়ান ল্যাপটপ থেকে নজর সরিয়ে আশরাফের দিকে তাকালো, এরপর ইশারা করতে বলল, ম্যাম গত 2 দিন ধরে কলেজে যায়নি স্যার। ম্যাম কখনোই ক্লাস মিস করেন না স্যার। শত কষ্ট হলেও ম্যাম ক্লাস কন্টিনিউ করেন। ঠিক আছে, তুমি তোমার ম্যামের বাসায় নজর রাখো। গার্ড লাগলে আরও নিয়ে যাও। সন্দেহজনক কোনো বিষয় দেখলেই আমাকে সাথে সাথে জানাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন নিজের কাজে যাও। আশরাফ আদ্রিয়ানের থেকে বিদায় নিয়ে নিজের কাজের গন্তব্যে চলে গেল, আর আদ্রিয়ান পেপার ওয়েটটা ঘোরাতে লাগলো। এরপর কিছু একটা ভেবে, শ্বশুর আব্বু, আপনার সাথে আমার জমবে ভালো। আমি তো খেলা শুরু করিনি এখনো, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মাঠে নেমে গেলেন খেলার জন্য। উপস, ভুল হয়ে গেল। আপনি গুরুজন, তাই আপনি আগে নামবেন, আমি না হয় পরেই নামব। আমিও দেখতে চাই আপনি একা মাঠে কতটুকু খেলতে পারেন। এরপর না হয় আমিও আপনাকে সঙ্গ দেব। বলেই আদ্রিয়ান বাঁকা হাসলো। হঠাৎ করে চোখের মণিগুলো রক্তরঞ্জিত রূপ ধারণ করলো। পেপার ওয়েটটা মাটিতে জোরে আছড়ে ফেললো, আর অমনিতেই চারিদিকে কাচের ছড়াছড়ি রূপ ধারণ করলো। আদ্রিয়ান নিজেকে একটু শান্ত রেখে তার বিশেষ বডিগার্ডকে ফোন লাগিয়ে কিছুক্ষণ কথা বলে রেখে দিল। শ্বশুর আব্বু, মাঠে যখন নেমেছেন তখন বেশিক্ষণ অপেক্ষা করাবো না আপনাকে। এখন শুধু আপনার পরের খেলার পদক্ষেপ উঠানোর বাকি। পরের খেলাটা আমি খেলে দেখাবো, আর জিতবো তো আমি। মেঘা কিছু কাজ করছিল, তখনই বাসার দরজার শব্দ হলো। মনে হয় আব্বু এসেছে। তাড়াতাড়ি দরজা খুলতে গেল, দরজা খুলে অবাক হয়ে গেল। কি রে তুই? কেন আসতে পারি না বুঝি? মেঘু বেবি, আই মিস ইউ। বলেই তন্নি মেঘাকে জড়িয়ে ধরলো। তুই 2 দিন কলেজে যাসনি কেন? তুই তো ক্লাস মিস দিস না, জানিস কত মিস করছি? আর ফোনটাও তোর বন্ধ। কি হয়েছে বল তো? তেমন কিছু না রে, এমনিতেই আব্বুর অফিস ছুটি তো, তাই আর যাইনি। আর শোন, আব্বু কাজের জন্য দেশের বাইরে যাবে কিছুদিনের জন্য, তাই বললো আমাদের কোন আত্মীয়র বাড়িতে রেখে আসবে এই কয়েকদিনের জন্য। কি বলিস? তুই তো আমাদের বাসাতেও থাকতে পারতি। তাছাড়া সামনে এক্সাম আছে। ভালো হয়েছে তুই এসছিস। তুই আমাকে নোটগুলো মোবাইলে দিয়ে দিস, ওইখানে থেকেই কমপ্লিট করে রাখবো। সে না হয় দেব, কিন্তু হঠাৎ করে আঙ্কেলের কি হলো? আমারও সবকিছু কেমন জানি লাগছে। যাই হোক, আব্বু হয়তো ভালো কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। তুই এসব নিয়ে ভাবিস না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবি আর
কখন যাবি? এই তো কালকে সকালেই নাকি। এই দেখ, তোকে বসতে না বলেই কথা বলছি। আচ্ছা বস, আমি চা করে আনি। আচ্ছা, করে নিয়ে আয়। কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাব, কখন আবার দেখা হবে কে জানে। মন খারাপ করে চেয়ারে বসতে লাগলে মৃদু চিৎকার করে উঠল। কি রে, কি হলো? ব্যথা পেয়েছিস নাকি? কই ব্যথা পাইছিস দেখি। আরে আর বলিস না, এক বেয়াদবের সাথে আজ ধাক্কা লেগেছে। এরপর সবকিছু খুলে বলল। এদিকে মেঘা সব শুনে মুচকি হেসে তাড়াতাড়ি সরিষার তেল গরম করে নিয়ে আসলো। এরপর কোমরে মেসেজ করে দিল। এরপর দুই বান্ধবী অনেকক্ষণ গল্প করলো। সন্ধ্যার দিকে তন্নি নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর মেঘা উঁচু করে নামাজ পড়তে বসলো। আভিজাত্যে ঘেরা বেডরুমে এক এলোকেশী নারী শুয়ে আছে। গভীর ঘুম মগ্ন সে। সবকিছু একদম নীরব যেন। নারীটির ঘুমের বেঘাত না ঘটে। তারই ঘুমের মাধুর্যের প্রতি চেয়ে আছে এক তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ, যেন অনেকদিন না দেখা তৃষ্ণা মেটাচ্ছে। হালকা নীলবাতির সংমিশ্রণে প্রেমিক পুরুষটির চোখগুলো খুবই নেশালো লাগছে, যেন ওই চোখের নেশাধারায় এলোকেশী নারীটিকে সম্মোহন করবে। হঠাৎ করেই দেখা দৃষ্টি সরল হলো, ক্ষিপ্তমান হলো ষষ্ঠ ইন্দ্রিয়। কি স্নিগ্ধপুরী, আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে? কি এত সহজ? অবশ্য ক্রেডিট তো শ্বশুর আব্বুকে দিতে হয়। উনি যদি একটু ভুল না করতো তাহলে আজকে তুমি আমার এত কাছে থাকতে না। আর তোমার বাপ তোমাকে যেখানেই লুকাক না কেন, আমার ক্ষমতা সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিন্তু তোমারও ভুল আছে। তুমি অন্যত্রে যাওয়ার সাহস কিভাবে পেলে? এর শাস্তি তো তোমাকে পেতে হবে সোনা। বলেই মেঘার মাথায় হাত বুলাতে লাগলো। মাথার হিজাবটা আগেই খুলে ফেলা হয়েছে, তা না হলে তার স্নিগ্ধ পরীর ঘুমাতে কষ্ট হবে। এরপর সামনে ছোট ছোট চুলগুলো কানের একপাশে গুজে দিয়ে আলতো করে কপালে তার ওই উষ্ণ ঠোঁটের গভীর স্পর্শ দিল। কিছুক্ষণ চেয়ে থেকে সোফাতে গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। আজ অনেক ধকল গিয়েছে, তার জন্য কিছু কাজ পেন্ডিং ছিল। আপাতত কাজগুলো শেষ করতে হবে, যেহেতু অনেকক্ষণ হয়েছে মেঘাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর। হয়তো কিছুক্ষণ পর ঘুমের নেশাটা কেটে যাবে। প্রায় 2 ঘন্টা কাজ করার পর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টা বাজে। এরপর মেঘার দিকে তাকিয়ে দেখলো এখনো ঘুমাচ্ছে মেঘা। এরপর ল্যাপটপটা শাটডাউন করে মেঘার কাছে যেতে লাগলো। হঠাৎ করেই কল আসলো। গুরুত্বপূর্ণ কল দেখে রিসিভ করে বারান্দায় গেল। মাথাটা হঠাৎ জিমজিম করে উঠলো। ঘুমটা যখন হালকা হয়ে আসলো তখন আস্তে আস্তে চোখ মেললো, কিন্তু প্রথমেই চোখের সামনে সব ঝাপসা লাগলো। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। পরে আবার খুললে সবকিছু আস্তে আস্তে পরিষ্কার লাগতে শুরু করলো। কি ব্যাপার, এই রুমটা কার? পরিচিত মনে হচ্ছে। একটু ভেবে চোখগুলো বড় বড় করে ফেললো। এটা তো সেই ভয়ঙ্কর লোকটার রুম। আমি এখানে কেন? 1 মিনিট, আমি তো গাড়িতে ছিলাম। আব্বু তো আমাকে সিলেটের গাড়িতে তুলে দিয়েছিল। এরপর তো না, পরে কি হয়েছিল উফ, মনে পড়ছে না কেন। নিশ্চয়ই এই লোকটা কিছু করেছে। আব্বু হয়তো আমার খবর না পেয়ে চিন্তা করছে। না না, এই লোকটার আশেপাশে থাকা যাবে না। লোকটা মনে হয় এখন নেই, পালাতে হবে এক্ষুনি। হ্যাঁ, সেটাই করি। বলেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলতে গেলে পেছন থেকে কেউ হাত চেপে ধরলো। আকস্মিকভাবে ধরাতে মেঘা ভয় পেয়ে চিৎকার করে উঠল। সাথে অপর হাত দিয়ে আদ্রিয়ান মেঘার মুখ চেপে ধরে মেঘাকে দেওয়ালে পিঠ ঠেকালো। এরপর আদ্রিয়ান মেঘার দিকে ঝুঁকলে ভয়ে চোখ বন্ধ করে রাখলো। মনে হয় এখনই অজ্ঞান হবে অবস্থা। এই মেয়ে, কই যাচ্ছিলে? আমার থেকে দূরে যাওয়ার জন্য বাপ মেয়ে মিলে খেল শুরু করেছো? এই মেয়ে, এই তোমাকে আমি কি বলেছিলাম যে তুমি সব সময় আমার নজরে বন্দী হয়ে থাকবে? তাহলে কোন সাহসে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলে? জানের ভয় নেই কি? বলো। বিকট চিৎকার করে উঠল আদ্রিয়ান, আর সেই চিৎকারে মেঘা এতটাই ভয় পেয়েছে যে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। মেঘা নিজের ভর ছেড়ে দিল। আদ্রিয়ান হঠাৎ করেই ভয় পেয়ে গেল। এমন করছে কেন তার স্নিগ্ধ পরি? এই এই মেয়ে, এই কি হয়েছে? বলেই মেঘাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে পিঠ মালিশ করতে লাগলো। এরপর হঠাৎ সিপিআর এর কথা মনে পড়লো। এইভাবে স্পর্শ করাটা কি ঠিক হবে? কিন্তু তার স্নিগ্ধ পরি, না না, এসব ভেবে লাভ নেই। ভেবেই তাড়াতাড়ি মেঘার নাক দান হাত দিয়ে চেপে ধরে আদ্রিয়ান উষ্ঠের সাথে মেঘার উষ্ঠ মিলিয়ে নিঃশ্বাস দিতে লাগলো। এভাবে কয়েক মিনিট দেওয়ার পর আস্তে আস্তে মেঘার নিঃশ্বাস নর্মালি হলো। আদ্রিয়ান মেঘার চোখের পানিগুলো মুছে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। এরপর ফোন নিয়ে তাদের ফ্যামিলি ডক্টরের কাছে কল দিয়ে এমার্জেন্সি আসতে বলল। যেহেতু মেঘার চুলগুলো খোলা আর শরীরের জামাটার অবস্থা শোচনীয় নয়, সেহেতু গার্ডকে ডাকলো না। সে চায় না তার স্নিগ্ধ পরীকে এই রূপে দেখুক কেউ। এরপর মেঘাকে পাজা কোলে নিয়ে বিছানায় আস্তে করে রেখে তার বুকের মধ্যে মাথাটা রেখে ওড়না দিয়ে চুলগুলো হালকা ঢেকে দেওয়ার চেষ্টা করলো।
মোটামুটি সফল হলো। এতক্ষণ মেঘা এসব দেখলো, শরীর দুর্বল থাকার কারণে কিছুই বলতে পারলো না। কিন্তু লিকটা কিভাবে ওকে কিস করলো ভাবতেই মেঘার কান্না আসলো। বিয়ের আগে পরপুরুষের ছোঁয়া লাগলো, আর সে কিছুই করতে পারলো না। আদ্রিয়ান হাত বোলানোতে তার শরীর দুর্বল থাকায় মেঘা আদ্রিয়ানের বুকেই বেড়াল ছানার মতো ঘুমিয়ে পড়লো। আদ্রিয়ান মেঘাকে দেখতে ব্যস্ত, তখনই দরজার শব্দ হলো। স্যার, ডক্টর রেহানা এসেছেন। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। এরপর ডক্টর ভেতরে ঢুকলো। আদ্রিয়ান মেঘার মাথাটা বালিশে রেখে একপাশে দাঁড়ালো। কিছুক্ষণ ডক্টর রেহানা মেঘাকে চেক আপ করার পর, মেয়েটা কে হয় তোমার আদ্র? সেটা আপনার না জানলেও চলবে। কি দেখলেন, কি হয়েছে ওর? যা দেখে বুঝলাম কোনো কিছুতেই খুব ভয় পেয়েছে। মেয়েটা হয়তো খুব নাজুক টাইপের, তাই বেশি ভয় পেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না। কিন্তু ডক্টর, এর আগেও তো ভয় পেয়েছিল, তখন তো এমন নিঃশ্বাসের সমস্যা হয়নি, জাস্ট সেন্সলেস হয়েছিল। দেখো, এরকম পেশেন্টরা এক এক সময় এক এক রকম রিয়াক্ট করে। হয়তো আজকের ভয় পাওয়া আর আগের ভয় পাওয়া একই সিচুয়েশনের না, তাই হয়তো আজ নিঃশ্বাসের প্রবলেম হয়েছিল। যেহেতু সিপিআর করা হয়েছে, তাই বড় বিপদ থেকে মুক্ত হয়েছে, না হলে বড় কিছু হতে পারত। আর হয়তো আজকে সারাদিন না খাওয়া, তাই শরীর খুবই উইক। আমি কিছু ওষুধ দিচ্ছি, আর চিন্তার কোনো কারণ নেই, ঠিক মতো খেলেই ঠিক হয়ে যাবে। এখন কিছু খাও, এরপর ওষুধগুলোও দিয়ে যাও। আশা করি কালকেই ঠিক হয়ে যাবে। হুম। আদ্র, মেয়েটি খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, কিন্তু এত ছোট মেয়েকে ভয় দেখিয়ে নয়, একটু আদর যত্ন করে রাখতে হয়। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি কতটা নাজুক। এখন আসি, ভালো থেকো। বলেই ডক্টর রেহানা চলে গেল। উনি হলেন আদ্রিয়ানদের ফ্যামিলি ডক্টর। 45 বছরের এক সুন্দর রমণী। প্রায় 10 বছর ধরে আদ্রিয়ানদের সাথে পরিচয়। দাদির ডক্টর। আদ্রিয়ান তাড়াতাড়ি করে নিচ দিয়ে ফ্রিজ থেকে মাংস বের করলো। প্রায় অনেকক্ষণ পর চিকেন স্টু তৈরি করে উপরে গিয়ে সাইড টেবিলে রাখলো। এরপর মেঘাকে তুলে বুকের মধ্যে শুয়ে খাওয়াতে লাগলো। মেঘাও ঘুমের মধ্যেই খেতে লাগলো। এরপর মেডিসিন খাইয়ে মুখ মুছিয়ে সবকিছু টেবিলে রেখে মেঘাকে ঠিক করে শুয়ে দিল। এরপর তাকিয়ে থাকতে থাকতে মেঘার হাত ধরেই ঘুমিয়ে পড়ল। আর এই দুই নর নারীর সুন্দর দৃশ্যগুলো ওই আলোকসজ্জার রূপালী চাঁদ আর তারারা উপভোগ করতে লাগলো। মনে হয় যেন তারাও আনন্দিত। ভোরের স্নিগ্ধ আলোড়নের প্রহরে পাখির কিচিরমিচির শব্দের মাঝেই এলোকেশী নারীর ঘুমের বেঘাত ঘটল। হঠাৎ করে ঘুমটা হালকা হয়ে গেল। চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করতে লাগলো। এরপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হলো। গতকালকে সেই রুমটাতে এখনো আছে। কিছু একটা মনে পড়তেই চোখের দৃষ্টিগুলো নোনা জলে পরিপূর্ণ হলো। নীরবেই চোখের অশ্রুগুলো ফেলতে লাগলো। আব্বু, তুমি কোথায়? আমার এখানে একদম ভালো লাগছে না, আমাকে প্লিজ নিয়ে যাও না। আমার এখানে দম বন্ধ লাগছে। ওই লোকটা ভীষণ খারাপ আব্বু। আব্বু, আমি তোমার কাছে যাব। কোথায় তুমি আব্বু? মনে মনে কথাগুলো বলেই মেঘা চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। হালকা কান্নার শব্দ শুনতেই আদ্রিয়ানের ঘুমটা ভেঙে গেল। এরপর তার স্নিগ্ধ পরির দিকে তাকালেই কান্নার উৎস খুঁজে পায়। তাড়াতাড়ি মেঘার কাছে গিয়ে গালে হাত দিয়ে, কি হয়েছে সোনা, কান্না করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো জান, ডক্টর ডাকবো কি? হঠাৎ করে আদ্রিয়ানের স্পর্শার কথা শুনে মেঘা চমকে উঠল। ঘৃণার চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাত ছাড়া মারল। এরপর বেডের কর্নারে গিয়ে একদম শোভে না আমাকে। আপনার স্পর্শগুলোকে আমি ঘৃণা করি, জাস্ট অসহ্য লাগে। কেন আটকে রেখেছেন আমাকে এখানে? আমি সরল সোজা হতে পারি, কিন্তু বোকা না। শরীর জানতো আমার, কিন্তু মরে যাব তবু আপনার ইচ্ছে পূরণ করব না। চিৎকার করে বলেই তাড়াতাড়ি দরজার দিকে দৌড় দিতে লাগলে আদ্রিয়ান হাত দিয়ে টান মেরে নিজের দিকে ঘুরিয়ে জোরে এক শব্দ করে। আর তখনই মেঘা নিচে পড়ে যায়। আদ্রিয়ান আবার মেঘাকে তুলে নিজের সামনে দাঁড় করায়। কি বলছিস তুই? তুই আমাকে ঘৃণা করিস? আমার স্পর্শকে ঘৃণা করিস? আমি তোর শরীর চাই। আরে মেয়েদের লাইন লেগে যায় এই আদ্রিয়ানের সাথে এক রাত কাটানোর জন্য, আর তোর মধ্যে এমন কিছু নেই যে তোর শরীর চাইব। আমাকে কি তুই বাচ্চাদের কাতারে ফেলেছিস? বলেই ছাকাতে লাগলো মেঘাকে। মেঘা নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। যদি আদ্রিয়ানের চোখের দিকে তাকাতো তাহলে হয়তো বুঝতে পারতো সে কত বড় ভুল করে ফেলেছে। চুপ করে আছিস কেন? এখন কি কথা বন্ধ হয়ে গেছে? শোন, ভেবেছিলাম তোর সাথে খারাপ কোনো ব্যবহার করব না, কিন্তু তুই খারাপটাই চাস। আজকে থেকে তোর এই রুম থেকে বের হওয়া বন্ধ। বলেই ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে বের হয়ে দরজা লক করে দিল। এদিকে মেঘা কান্না করতে লাগলো। গালটা খুব ব্যথা করছে তার। হাত দিয়ে ধরতে নিলে ব্যথায় টনটন করে উঠল। ওইভাবেই শুয়ে কান্না করতে লাগলো আর তার আব্বুকে ডাকতে লাগলো।
হঠাৎ করে নিজের মোবাইলের কথা মনে পড়লো। ঘরের চারিদিকে খুঁজেও নিজের মোবাইল পেল না, হয়তো এই লোকটা নিয়ে গেছে। না, যে করেই হোক তার আব্বুর কাছে যেতে হবে। আশাফ, আশাফ, ইয়েস স্যার। গাড়ি বের করো। জি স্যার, এখনই বের করছি। বলেই তাড়াতাড়ি দৌড়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে আদ্রিয়ানের সামনে আনলে গার্ড দরজা খুলে দেয়। আদ্রিয়ান উঠে বসে গাড়ি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আদ্রিয়ান একেবারে অফিসিয়াল ড্রেস আপ করেই বের হয়েছে। মেঘার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আজ অফিসে ফরেন থেকে ক্লায়েন্ট আসবে। তন্নি ক্লাস শেষে তার এক ক্লাসমেটের সাথে কথা বলতে বলতে লাইব্রেরিতে যাচ্ছিল। তখনই সামনের দিকে তাকিয়ে তার মুখের হাসি উধাও হয়ে গেল।